প্রিয় ঢাবি খ ইউনিট প্রত্যাশীরা, তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ঢাবি খ ইউনিট জিকে প্রশ্ন ব্যাংক সলিউশনের আজকের 5 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সলভ করব 2017-18 সেশনের যে সাধারণ জ্ঞান প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে। ওকে, তাহলে আসো আমরা কথা না বলে শুরু করে দেই। আচ্ছা, তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধ নিয়ে এবং শেখ মুজিব নিয়ে রিসেন্টলি খুবই প্রশ্ন আসতো। লাস্ট বলা যায় 10 বছরে অনেক প্রশ্ন এসেছে, বাট রিসেন্টলি এই 2-3 বছরে একটু প্রশ্ন কম আসবে, তোমরা সবাই কনটেক্সটে জানো, তবুও আমরা জেনে রাখবো। আসলে আগে যেহেতু এসেছে 1-2টা প্রশ্ন কিন্তু দিয়ে দিতেই পারে, ঠিক আছে। আর দেখো, আমরা আমাদের প্রথমত মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল, আমাদের সেক্টরগুলো বোঝার জন্য আমাদের বাংলাদেশের একটা ম্যাপ আঁকা প্রয়োজন, ঠিক আছে। তোমরা যারা আমার সাথে হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সলিউশনের ক্লাসগুলো করছো, তোমরা দেখবে আমি নানান টাইমে ম্যাপ এঁকেছি। আসলে ম্যাপ জিনিসটা না খুব জরুরি, ঠিক আছে। সো খুব বেশি খারাপ হচ্ছে না ম্যাপ আঁকাটা। ওকে, সো অনেক কিছু সাধারণ জ্ঞানে পড়ার জন্য ম্যাপ আঁকাটা খুব জরুরি। সো আমাদের এখানে দেখো অপশনস কি কি আছে, 11, 8, 2, 10। ওকে, তোমরা যদি সাধারণ জ্ঞান ঠিক মতো পড়ো, একটু পড়াশোনার নলেজ থাকে, তাহলে কিন্তু 10 নম্বর অপশনটা তোমরা আগেই অমিট করে দিতে পারবা। কারণ 10 নম্বর সেক্টর হচ্ছে একমাত্র সেক্টর যেটা কি নৌ সেক্টর ছিল, ঠিক আছে। যেটা কি ছিল নৌ সেক্টর, নৌ বা কোস্টাল বা আমাদের উপকূলীয় যে সেক্টরটা সেটা। ওকে, সো 10 নম্বরটা কি উপকূলীয় সেক্টর। এই জিনিসটা তোমরা সবাই খাতায় নোট করো। ক্লাসের আগে আবার বলে দিই, তোমরা ক্লাসগুলো করার টাইমে তোমরা যদি আমার ক্লাসটা নোট করো ঠিক মতো, ঠিক আছে, অনেক ইনফরমেশন পাবা। এখান থেকে ইন ফিউচার যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো 10 নম্বর সেক্টরটা কি একটা নৌ সেক্টর ছিল, এটা কিন্তু একটা 5 স্টার টপিক, এটা কিন্তু ইন ফিউচারও আসতে পারে। তাহলে আমার 10 নম্বর সেক্টরটা এখানে বাদ। এরপর দেখো 11 নম্বর সেক্টরটা, 11 নম্বর সেক্টরটা কি মুজিবনগর হবে। আগে তোমার জানতে হবে কি আসলে মুজিবনগর গভর্নমেন্টটা এটা আসলে তোমার কোথায় ছিল বা কোন জেলায় ছিল। এটা কি বর্তমানের কি মেহেরপুর জেলা, বর্তমানের মেহেরপুর জেলা, বা তৎকালীন কোন জেলা ছিল, এটা তৎকালীন ছিল কি কুষ্টিয়া জেলা, তৎকালীন কোন জেলা ছিল কুষ্টিয়া জেলা। সো এইটুকু নলেজ কিন্তু তোমার থাকতে হবে ডিওবি পরীক্ষা দেওয়ার আগে, আমি আশা করবো তখন তোমার থাকবে। সো আমরা সবাই জানি কুষ্টিয়া কোথায়, কুষ্টিয়া তো এখানে, তাই না। কুষ্টিয়া কোথায় ছিল, এখানে। ওকে, কুষ্টিয়া কোথায়, এখানে। তৎকালীন তোমার মুর্শিদাবাদের সাথে এই পাশটাতে কানেক্টেড তোমার, বা নদিয়া জেলা, যে নদিয়া, ঠিক আছে, নদিয়া এই পাশে, পশ্চিমবঙ্গে কুষ্টিয়া এখানে। সো কুষ্টিয়া কি কোনোভাবে 11 নং সেক্টরের মধ্যে পড়বে। আমরা সবাই জানি কি 11 নং সেক্টরটা কি আমাদের এখানে টাঙ্গাইল অঞ্চলটা বা এই সাইডটা ময়মনসিংহ অঞ্চলটা। সো কি আমাদের এইটাকে আমরা বাদ দিতে পারছি। তারপর দেখো 2 নম্বর সেক্টরটা, 2 নম্বর সেক্টর আমরা সবাই জানি ঢাকা, যে ঠিক আছে। 2 নম্বর সেক্টরটা কি মেইনলি আমাদের যে প্রশ্নগুলো আসে বারবার, 2 নম্বরটা সেক্টর ছিল ঢাকা অঞ্চলটা, ঠিক আছে, মেইনলি ঢাকার এই সাইডটা। সো তাহলে একটা জিনিস বাকি থাকে, সেটা কি 8 নং সেক্টর, ঠিক আছে। সো এইভাবে মনে না করলেও আমি যে তোমাকে বলে দিলাম, আসলে এই সেক্টরগুলো থেকে যে টাইপ কোশ্চেন আসে নরমালি সবচেয়ে বেশি আসে কোনটা, 10 নম্বর সেক্টরটা নৌ উপকূলীয় সেক্টর। এরকম আসছে যে কোন সেক্টরটা নৌ উপকূলীয় সেক্টর, কোন সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এই প্রশ্নটা খুবই আসে, কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না, নিয়মিত কমান্ডার ছিল না, সেটাও কিন্তু 10 নম্বর সেক্টর। তারপর 2 নম্বর সেক্টরটা খুবই আসে, ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল। তারপর তোমার ধরো যে 8 নম্বর সেক্টরটা আসে, কেন এটা তো আমাদের কি মুজিবনগর গভর্নমেন্ট, এটা আমরা একটু আগে বললাম। আর আমাদের কি এখানে 11 নম্বর সেক্টরটাও অনেক ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে আসে, এটা আসলে কি আমাদের টাঙ্গাইল অঞ্চলটা, টাঙ্গাইল ময়মনসিংহ এটুকুন এই সাইডটা, ঠিক আছে। 11 নম্বর সেক্টরে কিন্তু সেক্টর কমান্ডার ছিল কে, কর্নেল এম এ তাহের, ঠিক আছে। এই জন্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর সেক্টর রিলেটেড কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, সো তোমরা একটু ভালো মতো পড়বা এটা। ওকে, আর তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, আমাদের কিন্তু ভার্সিটি বিজয় নামে একটা কোর্স আছে। তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করো, তোমরা কিন্তু এইরকম বা এর চেয়ে আরো ডিটেইলসে ক্লাস কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। সো বাকিটা তোমাদের ডিসিশন। ওকে, এরপর আসলে আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসলে আমি এখন ওইভাবে আমরা অ্যান্সার করতে পারবো না, কারণ এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোয়েশ্চেন। তার মানে কি আমি তোমাদের বারবার বলেছি এই প্লেলিস্টটা আগানোর টাইমে যে তোমরা বারবার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো মতো পড়বা। আবারও বলি, আমি প্রতিবার মনে করিয়ে দেই, তুমি ডিইউবি ইউনিট ভর্তি পরীক্ষায় বসার আগে তুমি তার 6 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স বা ক্যাপসুল যাই পারো না কেন খুব ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু বর্তমানে তুমি অর্ধেকের বেশি কমন পেয়ে যাবা। সো এখানে প্রশ্নটা, জাতীয় যুবনীতি 2017 অনুসারে যুবকদের বয়স সীমাটা কত। এটা ছিল আমাদের 18 থেকে 35 পর্যন্ত, ঠিক আছে। সো এটা 2003-এও হয়েছিল জাতীয় যুবনীতি, তখন 18 থেকে 35 ছিল।
বাট এটা সাম্প্রতিক, ঠিক আছে। সো এটা তুমি যদি তো সাম্প্রতিককালে ঘটে থাকে এই ধরনের কোনো জিনিস যুবনীতি, তখন তুমি তোমার আসবে, তাছাড়া এটা আসার চান্স নেই। ওকে, সো সামনের দিকে যাই আমরা। এরপর দেখো আরেকটা সাম্প্রতিক জিনিস, সেটা হচ্ছে কি সম্প্রতি বাংলাদেশে যে পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। ওকে, আগে আমরা জানি ভৌগোলিক নির্দেশক জিনিসটা কি। ভৌগোলিক নির্দেশককে আমরা আরেকটা নামে রাখি, সেটা হচ্ছে কি জিআই পণ্য। জিআই পণ্য, জিআই পণ্য, বা এটাকে আমরা ফুল মিনিং বললে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। সো এটা কি আমাদের আসলে, সো জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হচ্ছে কি তোমার একটা অঞ্চলের, তোমার ধরো যে জিনিসটা খুবই প্রসিদ্ধ, যেমন টাঙ্গাইলে কি, টাঙ্গাইলে তোমার পোড়াবাড়ির চমচমটা সেটা খুবই ফেমাস, তারপর জামদানি শাড়ি খুব ফেমাস। তারপর যদি ধরো আমরা যদি বলি বর্তমানে আসলে এডটেকের মধ্যে ভালো পড়াচ্ছে কারা, বি ইউনিটের অন্বেষণ আমরা পড়াচ্ছি, ঠিক আছে। সো এখানে ধরো যে অন্বেষণটা একটু জিআই পণ্য হিসেবে ধরতে পারো, তুমি ভালো পড়াচ্ছি। সো এরকম যে জিনিসটা যে কাজের জন্য কি তোমার হচ্ছে প্রসিদ্ধ, সেটাকে আমরা বলি কি জিআই পণ্য। এইটাও কিন্তু একদম একটা হাই ভোল্টেজ সাম্প্রতিক, ঠিক আছে। এটা একটা হাই ভোল্টেজ সাম্প্রতিক কেন, একটা মজার ব্যাপার বলি। আমি তো ধরো যে গত সিজনে একটা অফলাইন কোচিং এর সাথে তোমার ধরো যে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়াতাম, ঠিক আছে। সো আমি সিজন শুরু করলাম, পড়ানো শুরু করলাম। প্রথম আমি হচ্ছে ধরো যে ক্লাস নিলাম তখন একটা পড়ালাম সর্বশেষ জিআই পণ্য, তারপরে ক্লাসে একটা, এরকম দেখা গেল যে আমি প্রায় 10-12টা জিআই পণ্য চেঞ্জ হয়ে গেছে জাস্ট 3 মাসের মধ্যেই। সো এই জিনিসটাকে তোমরা মুখস্থ করবে না, এটা কিন্তু ওই টাইমে সাম্প্রতিক ছিল, ঠিক আছে। সো এটাকে আমরা সাম্প্রতিক হিসাবে পড়বো। ওকে, এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন কবে। ওকে, সেটা 1995 সালে। এখন আমরা জানবো বিশ্ব বাণিজ্য সংস্থাটা আসলে কি, সেটা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, সো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আসলে এসেছে গ্যাট থেকে। ওকে, তো প্রথমত গ্যাট ছিল, সো গ্যাট কিন্তু বিভিন্ন ফাংশনে তারা ম্যাল ফাংশন করে ফেলেছে এবং তাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল এই সমস্ত কাজে। তারপরেই কিন্তু আমাদের এখানে এসেছে WTO। WTOটা প্রতিষ্ঠিত হলো, তারপর কিন্তু বাংলাদেশ তার মেম্বার হলো। ওকে, আর আমরা এই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে, যেমন ধরো বাংলাদেশ ইউএন এর মেম্বারশিপ কবে পায়, বাংলাদেশ কমনওয়েলথের মেম্বারশিপ কবে পায়। ওকে, এই ধরনের প্রশ্ন। তারপর ধরো বাংলাদেশ কোন সংস্থার প্রথম মেম্বার হয়েছিল। সো এইগুলোতে আমরা দেখবো, দেখো বাংলাদেশ ইউএন এর মেম্বারশিপ পায় কবে, 1974 এর 17 সেপ্টেম্বর। ওকে, 17 সেপ্টেম্বর 1974 এ। ওকে, তারপর দেখো কমনওয়েলথের মেম্বারশিপ কবে পায়। কমনওয়েলথের মেম্বারশিপ পেয়েছিল বাংলাদেশ কবে, 1972 তে। ওকে, আর বাংলাদেশ কিন্তু ইউএন এর 136তম মেম্বার ছিল। ওকে, সো এই ধরনের ইনফরমেশন একটু তোমরা দেখে নিবা এই ধাঁচের। ওকে, তারপর আসো সামনের দিকে যাই। বাংলাকে জান্নাতাবাদ নামকরণ কে করেন। বাংলাকে জান্নাতাবাদ নাম করেছিল মুঘল সম্রাট হুমায়ুন, ঠিক আছে। তিনি 1538 সালে গৌড়ের যে সৌন্দর্যটা, গৌড় অঞ্চলের সৌন্দর্য দেখে তিনি কিন্তু নামকরণ করেছিলেন জান্নাতাবাদ। ওকে, গৌড় অঞ্চলটা গঠিত কি বাংলাদেশের বর্তমান যে চাঁপাইনবাবগঞ্জ প্লাস ওইদিকে আমাদের আছে যে মুর্শিদাবাদ, মালদহ, এই অঞ্চলটা মুর্শিদাবাদ, মালদহ পশ্চিমবঙ্গের। আসলে গৌড়ের ম্যাক্সিমাম অংশটাই বর্তমানে পশ্চিমবঙ্গে পড়ে গিয়েছে। ওকে, তারপর আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে আমরা দেখব কোন উপজাতিদের ধর্মীয় উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। আমাদের পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি উপজাতিদের কিন্তু উৎসব নিয়ে খুবই আমরা পড়ে থাকি। সো এখানে আমরা দেখবো, দেখো অপশন থেকে কি আছে, চাকমা। সো চাকমা না কেন, আমরা জানি চাকমাদের যে একটা উৎসব আছে বর্ষবরণ উৎসব, সেটাকে আমরা কি নামে জানি, বিজু। চাকমাদের উৎসবের নাম কি, বিজু। ওকে, তারপর দেখো এখানে আছে মণিপুরি। আমরা জানি যে মণিপুরীদের একটা উৎসব হয়, সেটা কি, মণিপুরীদের হচ্ছে রাস পূর্ণিমা। মণিপুরীদের কি হয়, মণিপুরীদের হচ্ছে রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা। ওকে, তারপর এখানে দেখো আর কি আছে, আমরা জানি যে গারো, যারা গারোদেরই কি ওয়াঙ্গালা, ঠিক আছে। গারোদের হচ্ছে ওয়াঙ্গালা। আর রাখাইনদের একটা উৎসব হয়, সেটা কি, তোমার ধরো রাখাইনদের উৎসবটার নাম আমাদের জানি সাংগ্রাই বা জলকেলি, ঠিক আছে।
সাংগ্রাই বা জলকেলি, সাংগ্রাই বা জলকেলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাকমাদের যে ধর্মীয় উৎসবটা সেটা কি, সেটা হচ্ছে মারমাদের ধর্মীয় উৎসব, গারোদের ধর্মীয় উৎসবটা কি, সেটা হচ্ছে ওয়াঙ্গালা। ঠিক আছে, আরেকটা জিনিস তোমার হচ্ছে বৈশাবী। দেখো বৈশাবী, এটা কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসে। আমাদের পার্বত্য অঞ্চলের তিনটি মেজর যে ফেস্টিভ্যাল হয় আমাদের মানে বর্ষবরণ টাইমে, সেটা কি বৈশাখী বলে তারা। বৈশাখীর বই দিয়ে কি বৈশুখ, বৈশুখ। সা দিয়ে কি সাংগ্রাই, সাংগ্রাই। বি দিয়ে কি বিজু। ওকে, সো আমরা কিন্তু বলে দিলাম বিজু কাদের, চাকমাদের। বৈশুখটা হচ্ছে ত্রিপুরাদের, বৈশুখটা হচ্ছে কাদের, ত্রিপুরাদের। আর সাংগ্রাই কাদের বলেই দিলাম, সেটা হচ্ছে কি মারমা বা রাখাইনদের। ঠিক আছে, মারমা বা কিছু ক্ষেত্রে রাখাইনদের, মেইনলি রাখাইনরা এই সাংগ্রাইকেই তারা জলকালি নামে ডাকে। ওকে, সো এখান থেকে তুমি যদি এটাকে ভালো মতো পড়ে থাকো, এখান থেকে কিন্তু তোমার মোটামুটি 1 মার্ক যে কোনো পরীক্ষায় কমন পাওয়ার চান্স খুবই বেশি থাকে। ওকে, তাহলে আসলে আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে আছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপাল সুবিধা চালু অনুমতি দিয়েছে। পেপালটা তোমরা সবাই জানো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা বিভিন্ন কাজ করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় কি 2017 সালে পেপাল সেবা একবার চালু হয়েছিল, সেটা করেছিল সোনালী ব্যাংক, কিন্তু বর্তমানে সেটা কিন্তু আর কন্টিনিউ করা হয়নি, সেটা কিন্তু বন্ধ আছে। সো আমরা কিন্তু এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ধরবো, এটা কিন্তু এখনো আসার চান্স নাই ওইভাবে। তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টিকারী একটা ইনফরমেশন ছিল এটা। বর্তমানে কিন্তু পেপাল সবাই চায়, যা স্পেশালি যারা ফ্রিল্যান্সার আছো তোমরা বা যারা এই ধরনের কাজকর্ম করো, তোমাদের জন্য আসলে এটা আসলে অনেক দিনের চাওয়ার একটা জিনিস। ওকে, তারপর দেখো বাংলাদেশের সংবিধান মূলত কত ভাগে বিভক্ত। ওকে, বাংলাদেশের সংবিধান মূলত কত ভাগে বিভক্ত। আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে আমাদের সংবিধান নিয়ে। প্রথমত আমাদের সংবিধানের 11টা অধ্যায় আছে। বাংলাদেশের সংবিধানের অধ্যায় কতগুলো আছে, 11টা। সো এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 11 ভাগে বিভক্ত। আর 9, 10, 12 এরকম কোন ইনফরমেশনই আমাদের সংবিধান রিলেটেড নেই। একটা জিনিস কি, তুমি যখন একটা টপিক পড়বা সেখানে যে ধরনের ইনফরমেশন তুমি পাবা, তোমার কিন্তু একটা মাথায় থাকে যে আমি ক্যাস্টুর অপশনে কি 12 পেয়েছিলাম কোথাও, 10 কি কোথাও পেয়েছিলাম, 9 কি কোথাও পেয়েছিলাম, 11 কিন্তু আছে। সো 11 ভাগে বিভক্ত এটা। তারপর আমাদের সংবিধানে 7টা তফসিল আছে। 7টা কি আছে, তফসিল। তফসিল জিনিসটা কি, তফসিল মানে হচ্ছে কি কোনো কিছুর এক্সট্রা বর্ণনা দেওয়া। ঠিক আছে, তোমাদের যখন আমি সংবিধানের ক্লাসটা নিব চমৎকার করে, তখন কিন্তু আরো ডিসক্রিপটিভলি পড়াবো। ওকে, তারপর দেখো আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টা। অনুচ্ছেদ কয়টা আছে, অনুচ্ছেদ আছে 153টা। ঠিক আছে, অনুচ্ছেদ কি, তফসিল কি, অধ্যায় কি, এগুলো কিন্তু আমি আবার ভাগ করে করে পড়াবো ইনশাআল্লাহ মেইন ক্লাসে। আর আমাদের 4টা কি আছে, মূলনীতি। 4টা কি আছে, মূলনীতি। সো সংবিধান রিলেটেড যে সংখ্যা আসলে কত প্রকার কি কি আছে এইগুলাই কিন্তু এনাফ। আর মেইন যে ক্লাসটা তখন আমি তোমাদেরকে এগুলাকে ইন ডিটেইলস আরো পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখন এখানে দেখবা কি যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত। আগে আসো আমরা একটু অপশনস গুলো দেখি। অপশনসে কি আছে, বাইতুল ইজ্জাত, সারদা, সুজানগর, ডুলা হাজরা। তুমি যদি একটু জিকে বইটা ভালো মতো পড়ো, তোমার কিন্তু কোনো কিছুর সদর দপ্তর বা প্রশিক্ষণ কেন্দ্র সুজানগরে নেই, এটা কিন্তু তোমার মাথায় আসবে, এটা কিন্তু সবার আগে বাদ দিতে পারবা। এখানে ডুলা হাজরাতে কি আছে, ডুলা হাজরাতেও কিন্তু এরকম কিছু নেই। কি আছে, কি মনে করতে পারি আমরা, মনে করতে পারি ডুলা হাজরাতে বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র আছে। তারপর বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে একটা সাফারি পার্কও ছিল কিন্তু ডুলা হাজরাতে। ঠিক আছে, এখন দুইটা জিনিসের মধ্যে তোমার ডাউট আসতে পারে, কি কি, একটা বাইতুল ইজ্জাত আর একটা কি সারদা। কিন্তু আমরা সবাই তো জানি সারদাতে কি, সারদাতে পুলিশ একাডেমি অবস্থিত। বাংলাদেশের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত, বাংলাদেশের পুলিশ একাডেমি হচ্ছে সারদাতে অবস্থিত। এটা তোমরা মুখস্থ করে ফেলো। আর বাইতুল ইজ্জতটাই তাহলে কি আমাদের অ্যান্সারটা আসে, আমাদের বর্ডার গার্ডের প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হয়, কোথায় প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে, সেটা হচ্ছে কি বাইতুল ইজ্জাতে। আরো কয়েকটা প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে আমরা জেনে নিই, চলো তাড়াতাড়ি করে। যেমন বাংলাদেশের সেনাবাহিনীর যেটা, সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্রটা যেটাকে আমরা বলি কি বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমি। ঠিক আছে, বিএমএটা কোথায় অবস্থিত, সেটা কি, সেটা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামের চট্টগ্রাম। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে লাগবে, সেটা হচ্ছে কি ভাটিয়ারিতে, মেইনলি চট্টগ্রামের কোথায়, ভাটিয়ারিতে। ওকে, তারপর দেখো বাংলাদেশের যে নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র,
নৌবাহিনী যে প্রশিক্ষণ কেন্দ্রটা সেটা হচ্ছে কি বাংলাদেশ নেভাল একাডেমি বলে, বিএনএ। সেটা কি, সেটাও কিন্তু চট্টগ্রামে, কিন্তু কোথায়? পতেঙ্গাতে। ঠিক আছে, পতেঙ্গা, চট্টগ্রাম। ওকে, তারপর আমরা একটা দেখবো বাংলাদেশের এয়ারফোর্স একাডেমি, যেটা বিমান বাহিনী, বাফা বলে, বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি, সেটা অবস্থিত কোথায়? যশোরে। তারপর বাংলাদেশের মেরিন একাডেমি, যেটা বাংলাদেশ মেরিন একাডেমি, যেটা মেরিন, সেটা অবস্থিত কোথায়? সেটা হচ্ছে জলদিয়াতে, চট্টগ্রামের জলদিয়াতে, চট্টগ্রাম। ওকে, সো তুমি কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে? এগুলো পড়লে মোটামুটি তোমার এখান থেকে চান্স পাওয়া, কমন পাওয়ার চান্স খুবই বেশি। ওকে, তারপর আসেন আমরা একটু সামনের দিকে মুভ করি। ঐতিহাসিক 6 দফার যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তো প্রথমত 6 দফা নিয়ে তো তুমি যখন ডিওবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাবা, এটা খুবই সিগনিফিকেন্ট একটা কোয়েশ্চেন, এখান থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? যা যা আসতে পারে আগে আমরা সেগুলো দেখে আসো। 6টা দফা ছিল। 6 দফা আসলে মেইনলি কি ছিল? 6 দফা আসলে ছিল কি? বাঙালির মুক্তির সনদ, বাঙালির মুক্তির সনদ। 6 দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ। ওকে, আর এটার সাথে আমরা কিসের তুলনা করি? এটাকে আমরা ম্যাগনা কার্টার সাথে তুলনা করি। কিসের সাথে? ম্যাগনা কার্টা। ওকে, ম্যাগনা কার্টা সনদ, ম্যাগনা কার্টা সনদের সাথে আমরা তুলনা করি। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই ম্যাগনা কার্টা জিনিসটা কি? ম্যাগনা কার্টা হচ্ছে কি? ম্যাগনা কার্টা তোমার ইংল্যান্ডের তোমার স্বাধীনতার সনদ, ঠিক আছে? বা ব্রিটেনের স্বাধীনতার সনদ, এটা সনদ এটা। সো সেই জন্য আমাদের স্বাধীনতার সনদ কি? 6 দফা। সো সেই জন্য কিন্তু আমরা কম্পেয়ার করে থাকি এই জন্য, ঠিক আছে? এই কাজ কোন দেশের সাথে কানেক্টেড? সেটা হচ্ছে কি? ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ড। ওকে, এটা গেল। তারপর হচ্ছে আমাদের 6 দফার মধ্যে কি কি ছিল সেগুলো আমাদের একটু করে জানতে হবে, ঠিক আছে? 6 দফার প্রথম যে দফাটা ছিল সেটা ছিল কি নিয়ে কথা বলেছিল? তারা বলেছিল শাসনতান্ত্রিক কাঠামো নিয়ে। সো এটা আমাদের আছে, অন্তর্ভুক্ত ছিল। তারপর 2 নম্বরে ছিল তোমার কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতাটা সেটা নিয়ে ছিল। তারপর তোমার ধরো 3 ছিল কি? এরকম স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা নিয়ে কথা ছিল। তারপর তোমার ধরো ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কথা ছিল। তারপর ছিল আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কথা। আরেকটা ছিল শেষে, সেটা ছিল কি? একটা প্যারামিলিশিয়া বাহিনী থাকবে, 2 সাইডেরই আঞ্চলিক বাহিনী থাকবে। তার মানে কি? বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা ছিল না। ওকে, সো এটা আমাদের অ্যান্সার হবে এখানে। ওকে, আর আরেকটা প্রশ্ন আসে যে 6 দফার মধ্যে অর্থ বা বাণিজ্য এই সম্পর্কিত কয়টি দফা ছিল? সেটা কিন্তু 3টা দফা ছিল কি? তোমার ইকোনমিক্স রিলেটেড। ওকে, 3টা দফা ছিল কি? ইকোনমিক্স রিলেটেড। এটা একটু দেখবা। তারপর আসতে পারে যে এখানে তোমার ধরো যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কি কথা ছিল কিনা, সেটা ছিল। তারপর প্যারামিলিশিয়া বাহিনী নিয়ে কথা ছিল কিনা, হ্যাঁ সেটাও ছিল। সো এইভাবে ইন ডিটেইলস পড়ে গেলে তোমার ইনশাআল্লাহ কমন আসবেই আসবে। ওকে, তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে কি? যে লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নামটা দেখো আওরঙ্গবাদ দুর্গ। কেন? কারণ এটা বানানো যখন শুরু করলো, বানানো শুরু করেছিল মোহাম্মদ আজম। মোহাম্মদ আজম এটা বানানো শুরু করেছিল কে? মোহাম্মদ আজম। শুরু করেছিল কে? মোহাম্মদ আজম। এটা শেষ করেছিল কে? শায়েস্তা খান। এটা যে টাইমে বানানো শুরু হয়, এটা শেষ করেছিল কি? শায়েস্তা খান। যে টাইমে বানানো শুরু হয় সেই টাইমে তখন কিন্তু সম্রাট ছিল কি? সম্রাট ছিল আওরঙ্গজেব, ঠিক আছে? সম্রাট ছিল কে? আওরঙ্গজেব। সো তিনি, তাকে খুশি করার জন্যই কিন্তু মেইনলি একটা তোমার ধরো যে একটা কেল্লা বানানো হয় এই দিকটাতে সেফ রাখার জন্য, তখন আওরঙ্গজেবের টাইমটাতে। সো এটার নাম ছিল কি? নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ। তারপর কিন্তু এটার নাম হয়ে যায় কি? লালবাগ কেল্লা। তো বর্তমানে এটা লালবাগে অবস্থিত। একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা যারা ঢাকা ভার্সিটিতে বা এদিকে ঢাকা মেডিকেল বা বুয়েটে চান্স পাবা, বা জগন্নাথ আছে, বা মেডিকেলে যারা আসো, ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, তোমরা কিন্তু এখানে এসে লালবাগ কেল্লায় কোনো না কোনো টাইমে ঘুরতে আসবে, ঠিক আছে? দেখবা তখন মনে এই করো যে তোমরা যদি ঘুরতে যাও ক্লাস করার পরে চান্স পেয়ে, তখন আমাকে কমেন্টে জানিও যে ভাই হ্যাঁ আপনি বলেছিলেন নাকি, হ্যাঁ আমি চান্স পেয়ে এখন ঘুরতে এসেছি। ওকে, সো শুরু করেছিল কে? মোহাম্মদ আজম। শেষ করেছিল কে? শায়েস্তা খান। আর এইখানে একজনের কবর আছে, পরি বিবির কবর আছে লালবাগ কেল্লাতে। পরি বিবির কবর, পরি বিবির কবর। পরি বিবির আসল নাম সেটা হচ্ছে কি? ইরানদুখ। তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে ইরানদুখ। তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা, ঠিক আছে? ইরানদুখ।
আর এই যে আমরা দুজনকে দেখলাম আজম আর শায়েস্তা খান, তারা দুজনে কিন্তু কি ছিল, বাংলার সুবেদার, ঠিক আছে। সুবেদার ছিল, কার সুবেদার? আওরঙ্গজেবের সুবেদার। সুবেদার মানে কি, যে হচ্ছে এই যে সুবাহ ই বাংলা, মানে এই যে বাংলা প্রদেশটা, এটা যে ক্ষমতায় ছিল তার নামই কি, সুবেদার। ওকে, তারপর আসলে আমরা একটু সামনের দিকে মুভ করি। তারপরে প্রশ্নটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? আমরা একটু দেখি, নাইট্রাস অক্সাইড আছে, এখানে মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। অক্সিজেন আসলে গ্রিন হাউস গ্যাস না, গ্রিন হাউস গ্যাস যে অক্সিজেন না, তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে আমি টাইম নষ্ট করবো না, এরপর আমরা সামনের দিকে যাই। একটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিসে? আমরা সবাই জানি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি, বিদ্যুৎ উৎপাদনে। ওকে, প্রায় 40% প্লাস আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি আমাদের প্রাকৃতিক গ্যাস দিয়ে। তারপর আসো বাংলার প্রথম স্বাধীন সুলতান, সে কে ছিল? আমরা সবাই তো জানি এটা, সেটা কি, ফখরুদ্দীন মুবারক শাহ। তো ফখরুদ্দীন মুবারক শাহর আগে তখন ধরো যে একটা অ্যানার্কিক পিরিয়ড ছিল, একটা মানে বাজে একটা পিরিয়ড ছিল। ফখরুদ্দীন মুবারক শাহ কিন্তু ওনার নাম কিন্তু এটা ছিল না, ওনার নাম ছিল মেইনলি কি, ফকরা, ঠিক আছে। সো এইভাবে আমরা হিস্ট্রিটাকে পাই। সো ফকরা হচ্ছে তোমার কারো একজন দেহরক্ষী ছিল, বাট সে আসলে ওইভাবে ভালো মতো চালাতে পারছিল না। একটা মতামত বলে যে সেই দেহরক্ষী ফকরা তার যে মনিব ছিল বা মালিক ছিল তাকে হত্যা করে তিনি প্রথম স্বাধীন যে সালতানাত সেটা ঘোষণা করে বাংলায়, যেটা প্রায় 200 বছরের মতো লাস্ট করেছিল বাংলার স্বাধীন যে সালতানাতটা। আবার অনেকে বলে সে মারা গিয়েছিল, তারপর ফকরা হচ্ছে তার দেহরক্ষী হিসেবে যে ক্ষমতাটা গ্রহণ করেছিল, ঠিক আছে। সো প্রথম স্বাধীন সুলতান ছিল কে? ফখরুদ্দীন মুবারক শাহ, এটা খুব ইম্পর্টেন্ট। আর সর্বশেষ হচ্ছে গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, ঠিক আছে, সেটা একটু তোমরা একটু পড়ে নিবা। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, সরি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিল সর্বশেষ। তারপর দেখো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন, তিনি মেইনলি পেয়েছিলেন শিশু মৃত্যুর যে হার হ্রাস করার জন্য এমডিজি যে পুরস্কারটা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, বাট এটা আসলে কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে তোমাকে আমি সাজেস্ট করব তুমি হচ্ছে 2025-26 সালে যদি প্রশ্ন আসে তো ডক্টর ইউনূস কি কি পুরস্কার পেয়েছে সেগুলো একটু তুমি একটু দেখে নিবা, ঠিক আছে। ইউনূস হচ্ছে রিসেন্টলি কি কি পুরস্কার পাচ্ছে, ওকে, সেগুলো। তারপর আসেন সামনে একটু মুভ করি। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থলে আমরা দেখো ভুটান আর নেপাল থেকে বাংলাদেশের কোনো নদী আসে নাই, ঠিক আছে, এটা তো এমনিই বাদ। তিব্বত থেকে এসেছে কি? তিব্বত থেকে এসেছে ব্রহ্মপুত্র, আমরা সবাই জানি ব্রহ্মপুত্র। ওকে, আমি হচ্ছে একটা ইনশাআল্লাহ নদ নদীর ক্লাস দিব। নদ নদীর ক্লাস যদি এখানে নাও দেই, আমি কিন্তু আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে আমাদের ভার্সিটি বিজয়, তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো ভার্সিটি বিজয় কোর্সটা, সেকেন্ড টাইমে হলে কি প্রত্যাবর্তন যে কোর্সটা আছে সেখানে কিন্তু এগুলোকে ডিটেলসে পড়াবো। তার একটা গ্লিমস এখন দেখায়। সো বাংলাদেশের যে তোমার ম্যাপটা, এটা এই ম্যাপে যদি একটু দেখি আমরা বর্তমানে, এটা যদি আমরা ম্যাপ হিসাবে ধরি, সো এইখানে হচ্ছে কি মেইনলি তিস্তা, এখানে আমাদের মেইনলি কি তিব্বত অঞ্চলটা, তিব্বত থেকে আমাদের দেশে আসে কি আমাদের ব্রহ্মপুত্র আসে। এখানে কি সিকিম অঞ্চলটা, সিকিম থেকে এসেছে কি তিস্তা নদী এসেছে এদিক দিয়ে। তারপর আমাদের এখানে কি আছে, এখানে আমাদের হিমালয়, হিমালয়ের গাঙ্গোত্রী সরোবর থেকে এসেছে কি এদিক দিয়ে এসে গঙ্গা নদী ভারত ক্রস করে বাংলাদেশে প্রবেশ করেছে কই দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। তারপর এখানে কি আমাদের নাগামণিপুরি পাহাড় থেকে এসেছে কি বরাক নদী, এসে দুই ভাগ হয়ে গেল সুরমা আর কুশিয়ারা। সেই সুরমা আর কুশিয়ারা থেকে এসে তোমার এদিক দিয়ে দেখো মেঘনা হয়ে গেল। সো এইভাবে কোথা থেকে কি এসেছে, কোথায় এসে মিলিত হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু জানা আমাদের জন্য খুবই জরুরি, ঠিক আছে। সেই জিনিসগুলো আমি আমাদের পেইড ব্যাচে ডিটেলসে পড়াবো। এখানে আসলে আমাদের তোমরা আবার বলো না যে ভাই খালি পেইড ব্যাচের নাম কেন বলছেন, কারণ আসলে দেখো আমি যদি এখন এখানে ডিটেলস পড়াতে যাই একটা ক্লাসে 1-2 ঘন্টা হয়ে যাবে, তোমার জন্য এটা আসলে খুবই টাফ হয়ে যাবে করাটা। ওকে, তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে হয়? আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। 1921 হয়েছিল কি তার প্রতিষ্ঠা। তারপরেই 1923 সালে হচ্ছে প্রথম সমাবর্তন হয়, কারণ তোমার 2 বছরের যে মাস্টার্স প্রোগ্রামটা ছিল তাদের প্রথম হচ্ছে সমাবর্তনটা হয়েছিল। ওকে, ঠিক আছে, আসো আমরা সামনে মুভ করি। ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেখো 22-এ হয়েছিল কোথায় সেটা আমরা আপাতত মাথায় ঘামাবো না, কাতারে হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমানটা দরকার কি 2026-এরটা। এটা কি আমাদের কোন কোন দেশে হবে বলো? যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর হচ্ছে কানাডা। ওকে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা, এখানে হবে আমাদের পরবর্তী 2026 সালের বিশ্বকাপ ফুটবলটা। এটা একটু জেনে নিবা। তারপর 2030 সালে যে হবে মরক্কো, স্পেন, ফ্রান্স, সেটাও কিন্তু একটু দেখে নিবা।
ওকে, সারেন্ডার এট ডেকা বার্থ অফ আ নেশন, এটা কে লিখেছে? এটা লিখেছে আমাদের জে.এফ.আর জ্যাকব। ঠিক আছে, জে.এফ.আর জ্যাকব উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় যে ব্রিগেডটা ছিল, পূর্বাঞ্চলীয় যে বাহিনীটা বানানো হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশ এবং ভারতের যে যৌথ বাহিনীটা, তিনি পূর্বাঞ্চলীয় বাহিনীর কি কমান্ডার ছিলেন। ঠিক আছে, সো আমাদের এরকম আরো বেশ কয়েকটা বইয়ের নাম আছে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধর এখানে কে নিয়াজি, উনি কিন্তু পাকিস্তানের জেনারেল ছিল, লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজি, ওনার লেখা কিন্তু একটা বই আছে, সেটা কি বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই, এটা একটু বই নিতে হবে তোমাদের, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। ওকে, তারপর দেখো আরো কয়েকটা বইয়ের নাম আমি যদি কিছু বলি, সেটা হচ্ছে বাংলাদেশ রক্তের ঋণ, বাংলাদেশ রক্তের ঋণ, এটা হচ্ছে কার? অ্যান্থনি মাসকারেনহাসের। ঠিক আছে, এটা কার? অ্যান্থনি মাসকারেনহাস, তার বই। তারপর যদি আমরা ধরো আরো কয়েকটা বইয়ের নাম বলতে পারি, দ্য ক্রুয়েল বার্ডস অফ বাংলাদেশ, দ্য ক্রুয়েল বার্ডস অফ বাংলাদেশ, সেটা কে? সেটা হচ্ছে আর্চার ব্লাড। ওকে, সো আমি একটু তাড়াতাড়ি বলার জন্য, তাড়াতাড়ি লেখার জন্য লেখা একটু খারাপ হলো, বাট আশা করি তোমরা একটা ধারণা পাবা আসলে কোন ধরনের জিনিসগুলো আসে। ওকে, তাহলে আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে দেখো যে মানবাধিকার যে ধরনের অধিকার, মানবাধিকারটা হচ্ছে আমাদের কোন ধরনের অধিকার বলতো? এখানে প্রাকৃতিক অধিকার। ওকে, কারণ মানবাধিকারটা কি তোমার প্রকৃতি থেকে আসার কথা না, তোমার জন্মগতভাবে হওয়ার কথা না। আর বিশ্ব মানবাধিকার দিবস কিন্তু বর্তমানে পালন করা হয়, সেটা আসে মাঝে মাঝে, বিশ্ব মানবাধিকার দিবস, সেটা হচ্ছে 10 ডিসেম্বর। ওকে, বিশ্ব মানবাধিকার দিবসটা কবে? 10 ডিসেম্বর। ওকে, এরপর আসলে আমরা নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে কি ইতিহাসের উৎস নয় কোনটা? ইতিহাসের উৎস দেখো এখানে মুদ্রা আছে, দেখো পাঠ্য বই, মুদ্রা, শিলালিপি, দলিল। পাঠ্য বই, পাঠ্য বই কি কোনোভাবে ইতিহাসের উৎস হতে পারে? পাঠ্য বই তো তোমার ইতিহাসকে তুলে ধরে, তাহলে পাঠ্য বইটাই হবে না। তারপর দেখো মুদ্রা, মুদ্রা কেন? আমরা কিন্তু মুদ্রা থেকে অনেক কিছু খুঁজে পেয়েছি, যে কোন যুগে কে রাজা ছিল, কে কাকে শাসন করেছে, সো মুদ্রা ইতিহাসের অংশ। তারপর শিলালিপি, দেখো আমরা ব্রাহ্মী শিলালিপি পেয়েছি, তারপর আমরা মাঘী শিলালিপি পেয়েছি, এগুলো কিন্তু আমরা কি বিভিন্ন যুগের বিভিন্ন রাজাদের কাহিনী খুঁজে পেয়েছি। তারপর দেখো দলিল, বিভিন্ন দলিল নথি, এগুলো আমাদের ইতিহাসের উৎস হিসাবে কাজ করে। ওকে, তাহলে আসো আমরা সামনের দিকে যাই। বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত, ওই টাইমটাতে আসলে বয়স্ক ভাতা খুব জরুরি ছিল, এটা আসলে মেইনলি তোমার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন এখন আসবে না খুব বেশি। কোনটি অপারেটিং সিস্টেম নয়? তুমি যদি একটু নাক কান চোখ খোলা রাখো তাহলে এটা অ্যান্সার করতে পারবা। এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড কি কোন অপারেটিং সিস্টেম? এই তো হয়ে যাচ্ছে, বাট এইগুলো দেখো এমএস ডস, উইন্ডোজ, লিনাক্স, এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম। ওকে, তারপর আসো সামনের দিকে। আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি, উক্তিটি কার? এটা কি ফিদেল ক্যাস্ট্রোর একটা উক্তি। ফিদেল ক্যাস্ট্রো কিন্তু কিউবার একজন বিপ্লবী নেতা ছিলেন। ওকে, সো কিউবা যেহেতু আসলো, কিউবার যে তোমার কোল্ড ওয়ার টাইমে কাহিনী বা হচ্ছে তোমার স্নায়ুযুদ্ধের যে কাহিনীটা ওই টাইমটাতে, বা এইসব একটু পড়ে নিবা, এগুলো কিন্তু মাঝে মাঝে আসে। ওকে, তারপর দেখো এখানে যুক্তিবিদ্যা জনককে, যুক্তিবিদ্যা জনক হচ্ছে কে? এরিস্টটল। এরিস্টটল শুধু যুক্তিবিদ্যা জনকই না, তিনি যুক্তিবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, তোমরা যারা ঢাবি হতে পরীক্ষা দিবা, তোমরা অনেক রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়বা। ঠিক আছে, তখন দেখবা যে এরিস্টটলের অনেক তুমি পাবা। রাষ্ট্রবিজ্ঞান এবং যুক্তিবিদ্যা দুইটা জনকই কি? অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল আর প্লেটো, তারা এত কিছু জনক। ঠিক আছে, তোমরা যারা পড়তে পড়তে কষ্ট পেয়েছো, বায়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, তোমরা এদেরকে একটু গালি দিতে পারো। ঠিক আছে, এরা তোমাদের কষ্টের জন্য দায়ী। তারপর দেখো জন স্টুয়ার্ট মিল, তারটা যদি একটু দেখি আমরা, তিনি কিন্তু গণতন্ত্রের প্রবক্তা, তাকে বলা হয় কি? গণতন্ত্রের প্রবক্তা। এগুলো একটু দেখে নিবা, এগুলো হচ্ছে মাঝে মাঝে আসে, গণতন্ত্রের প্রবক্তা। তারপর আসেন একটু সামনের দিকে মুভ করি আমরা। পোলিস শব্দটির অর্থ কি? পোলিস শব্দটির অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র বা সিটি স্টেট। ওকে, এটাকে আমরা ইংলিশে বলতে পারি কি? সিটি স্টেট,
সিটি স্টেট জিনিসটা কি? সিটি স্টেট হচ্ছে কি তোমার প্রাচীন এনশিয়েন্ট যে গ্রিস বা প্রাচীন যে গ্রিস ছিল, সেই প্রাচীন গ্রিসে অনেক সিটি স্টেট ছিল, আইল্যান্ড, দ্বীপ দ্বীপ। তো এখানে একটা দ্বীপ, তার একটা সিটি স্টেট ডেভেলপ হয়েছে, এখানে একটা দ্বীপ। এথেন্স ছিল, স্পার্টা ছিল, তারপর তোমার ধরো যে আরো অনেকগুলো ছিল, মিলনস ছিল। সো এরা কি ছিল? একটা সিটি স্টেট প্রাচীন গ্রিসে। ওকে, সেই প্রাচীন গ্রিসের যে তোমার নগরাষ্ট্র ছিল তাদেরকে কি নামে রাখা হতো? পোলিস। ওকে, তারপর দেখো ইভিএম এর এই অংশের পূর্ণরূপ কি? ইভিএম এর এই অংশের পূর্ণরূপ হচ্ছে কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইভিএম এরটা কি ইলেকট্রনিক, এখানে সো অ্যান্সারটা হবে কি ইলেকট্রনিক। ওকে, আসেন আমরা সামনের দিকে মুভ করি। এখানে আছে টুইটার। কি টুইটার হচ্ছে একটা সামাজিক যোগাযোগ সাইট, আমরা সবাই চিনি টুইটার বর্তমানে, বাকিগুলো তার মানে কি হবে না। সো টুইটার কে শুরু করেছিল? টুইটার জ্যাক ডোরসেই। জ্যাক ডোরসেই তিনি কিন্তু 2006 সালে এই টুইটারটা শুরু করেছিল। বর্তমানে কিন্তু টুইটারের নাম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বর্তমানে কিন্তু টুইটারের নাম কি? এক্স। ঠিক আছে, সো এক্সটা কে নাম দিয়েছে? এক্স নাম দিয়েছে তোমার কে বলো? আমি একটু পজ করি, তোমরা একটু বলো কমেন্ট করে। ওকে, তোমরা যেটা ভেবেছো সেটাই। বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী লোক ইলন মাস্ক। ইলন মাস্ক, ইলন মাস্ককে কিন্তু টুইটারের বর্তমানে কিনে তার নাম দিয়েছে কি? এক্স। ওকে, হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিলেন? হুদাইবিয়া সন্ধিটার লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হয়েছিল 628 সালে। ঠিক আছে, আমি যদি ভুল না করি তোমরা একটু চেক করে নিও কাইন্ডলি প্লিজ। এটা 628 সালে হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এন্ড এটা কিন্তু হয়েছিল কাদের মধ্যে? এটা হচ্ছিল মুসলমানদের মধ্যে এবং কুরাইশ বংশের মধ্যে। এই হুদাইবিয়া সন্ধিটা হয়েছিল মোটামুটি 10 বছরের জন্য। ওকে, এটা হয়েছিল 10 বছরের জন্য কুরাইশদের মধ্যে আর হচ্ছে তোমার মক্কার মুসলিমদের মধ্যে। ওকে, তারপর আসলে আমরা যাই একটু সামনের দিকে। আচ্ছা, সরি। ওকে, তারপর দেখো আমাদের লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি ইমরুল কায়েস একজন কে ছিলেন? ইমরুল কায়েস ছিলেন একজন মেইনলি কবি। আমরা সবাই জানি আরবি ভাষার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট সে কে ছিল? ইমরুল কায়েস। ঠিক আছে, শুধু ইমরুল কায়েসই না, এরকম আরো অনেক ইনফরমেশন আমরা দেখি। যেমন ধরো যে গ্যাটে কিন্তু একজন ফেমাস পোয়েট ছিল, তারপর হচ্ছে ভার্জিল একজন ফেমাস পোয়েট ছিল, শেখ সাদি, তারপর ফেরদৌসি তিনি কিন্তু ভালো একজন ফেমাস রাইটার ছিল। সো এই ইনফরমেশনগুলো কিন্তু লাগবে তোমাদের। তারপর শেক্সপিয়ারের কিছু রাইটিং আমরা পড়ি। সো ঠিক আছে, এই ধরনের বেশ কয়েকজন কবি বা লেখক তাদের লেখা কিন্তু আমাদের পড়তে হয় বা ডিউ ইউনিটে মাঝে মাঝে এসে থাকে। আর প্লিজ আর প্লাস রিসেন্ট কিছু রাইটার আছে, যেমন তোমার সালমান রুশদি, তারপর তুমি ধরো যে জেনারেল পারভেজ মুশাররফের, যদিও রাইটার না, ইন দ্য লাইন অফ ফায়ার, এরকম আরো কিছু বই আছে। অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস। ওকে, সো এইগুলো একটু দেখে নিবা এই চ্যাপ্টারগুলো থেকে, যেখানে তোমার বুকস নিয়ে আলোচনা করে যে কে কোনটা লিখেছে বা কে কোনটা রাইটার। সো সবাই এভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কি চাও।